দর্শক, আজকে টুডে টাইমস এর আরো একটি স্পেশাল এপিসোডে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশেষ বিশেষ আমরা লাইভ কিন্তু হচ্ছে। দর্শক, আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকের স্পেশাল এপিসোডে বিশেষ চারজন ব্যক্তি। আমরা তাদের সঙ্গে প্রথমে পরিচিত হয়ে নেই। আমার সঙ্গে রয়েছেন ডাক্তার মারুফ, ডেন্টিস্ট। সঙ্গে রয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট মেহেদি রানা চৌধুরী, রয়েছেন মনিরুল ইসলাম রাজীব, অভিনেতা এবং সংগঠক, রয়েছেন মাহফুজ সিহান, সাংবাদিক। আমরা সকলে এই করোনা পরিস্থিতিতে একটি বিপর্যস্ত জীবনযাপন করছি। এই মুহূর্তে আমরা চারজন ব্যক্তির কাছ থেকে করোনা পরিস্থিতির পাশাপাশি আমরা নিজেদের সুস্বাস্থ্যের জন্য কি ধরনের পদক্ষেপ নিতে, কি ধরনের কাজ করতে, সে বিষয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতে চলে যাই মনিরুল ইসলাম রাজীব কাছে। আমাদের সামাজিক ব্যবস্থা সম্পর্কে আপনি টুডে টাইমস এর সকল দর্শকদের উদ্দেশ্যে আপনার মন্তব্য প্রকাশ করুন। ধন্যবাদ টুডে টাইমসকে। আসলে আমাদের যেই আজকে পর্যন্ত যে প্রেক্ষাপট আমি দেখতে পেলাম, যে আপনারা দেখেছেন, যে আসলে মানে খুব কষ্ট লাগে যখন দেখি আমরা সামাজিক দূরত্বটা বজায় রাখছি না। আজকে আপনি দেখবেন যে প্রত্যেকটা অনেকে যে শিমুলিয়া ফেরিঘাটে মানুষের ঢল, মানুষের যে অবস্থা, সেইখানে কি মানে একটা মাস্ক পরছে কিন্তু সবাই গাদাগাদি করে ফেরি পার হচ্ছে, এবং দেখা গেল যে আইন শৃঙ্খলা বাহিনী অসহায়ের মতো তাকিয়ে আছে। কি করবে ভাই? এইখানে আসলে আমাদেরকেই এই আমরা যদি আমাদের এই সেই সামাজিক দূরত্ব গুলো না মানি, এখন এখানে কেউ মানাতে পারবে না। আপনার জেনে মানে আজকে সবচেয়ে কষ্টদায়ক হলো, আজকে কিন্তু সবচেয়ে বেশি আজকে আপনার ১৬০২ জন করোনায় আক্রান্ত এবং সর্বাধিক মৃত্যু ২১ জন। এখন এর থেকে আমাদের আমি যা দেখছি যে পরিণাম, আমরা ক্রমশই কিন্তু ইতালি এবং আমেরিকার পথে এগোচ্ছি। এর থেকে আমাদেরকে বের হওয়ানোর জন্য কিন্তু আমাদেরকে উচিত সবাই সতর্কতা অবলম্বন করা, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখা, কিন্তু আমরা সেটা মানছি না। এই যে রমজান মাস, এই যে ৫-৬ দিন পরে ঈদ, এই ঈদেরকে আমরা আমাদের ঈদটা তো আসলে ঠিক আছে, বাট আমরা বাসায় থাকি না। আমরা এখন আমাদের উচিত আমরা যে যেখানে অবস্থান করছি ঠিক সেখানে অবস্থান করা উচিত, এবং এই অবস্থান থেকে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু আমরা সেগুলো কিছুই করছি না। মানে দেখলে কষ্ট লাগে ভাই। এই যে আমাদের এই এই মানবে কে? আমি আমার গাজীপুর মহানগরের কথা বলি। আমি আমার গাজীপুর মহানগরীতে মানে মানুষ কেউ মানছে না, একমাত্র যে পাবলিক। আমরা একটু জানতে চাই মেহেদি হাসান, আপনারা যে সামাজিক ব্যবস্থাপনার
ঠিক রাখার জন্য কাজ করছেন, সেখানে কাজ করতে গিয়ে জনগণকে সতর্ক করার জন্য আপনারা কি ধরনের কাজ করছেন? ফয়াজ, আসলে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ যে এখনো সুস্থভাবে বসে আছি এখানে লাইভে আসতে পারছি। মায়াজ, আপনি খুব ভালো মতোই জানেন যে এই এই আসলে এখন যে পরিস্থিতি দেশের, এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা যারা সামাজিক ভাবে কাজ করার চেষ্টা করছি, প্রশাসন থেকে শুরু করে যারা এই সব কিছুতে দায়িত্ব পালন করছে, আসলে এটা খুব কঠিন একটা মুহূর্তের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আপনি যদি আজকের নিউজ দেখেন, আজকের যদি আপনি প্রত্যেকটা ন্যাশনাল টেলিভিশনের নিউজ গুলো দেখেন, দেখবেন মানুষের কি পরিমাণে উপচে পড়া ভিড় শপিং সেন্টার গুলাতে, বাজারে, রাস্তায়, একটা কি বলে যে পরিবহন সেক্টরের জায়গাগুলোতে, আপনার স্টপেজ, বাস স্টপ বা ফেরিঘাট যাই বলেন, প্রত্যেকটা জায়গায় প্রচন্ড মানুষের ভিড়, উপচে পড়া ভিড়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সামাজিক কর্মী যারা আছে, যারা এই দায়িত্ব পালন করছে, প্রত্যেকটা মানুষ ভিড় খাচ্ছে। তো আসলে এই পরিস্থিতিতে এটা নিয়ন্ত্রণ করা সত্যি খুব কঠিন। তারপর আমাদের ভাবে আমরা সামাজিক আমরা চেষ্টা করছি যাতে মানুষকে সচেতনতার আওতায় আনা যায়, মানুষকে কতটুকু সচেতন করা যায়, সোশ্যাল ডিস্টেন্স বলতে আমরা যা বুঝি কতটুকু মেনটেন করা যায় আমরা চেষ্টা করছি আসলে সচেতন করা। সচেতন থাকার কোনো বিকল্প নেই। আমরা আমরা একটু মানে এই মুহূর্তে নারায়ণগঞ্জকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জে আক্রান্ত এবং মৃতের সংখ্যা খুবই বেশি সারা দেশের মধ্যে। আমরা একটু নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে একটু সংক্ষেপে জেনে আসতে চাই মাহফুজ সিহানের কাছ থেকে। ধন্যবাদ মায়াজ আপনাকে। তো আসলে নারায়ণগঞ্জের কথা হচ্ছে, নারায়ণগঞ্জকে আইডিসিআর হটস্পট এবং এপি সেন্টার হিসেবে ঘোষণা করেছে। কিন্তু আসলে বাস্তবিক অর্থ হচ্ছে যে যাই ঘোষণা করুক, এবং গত এপ্রিলের 8 তারিখে নারায়ণগঞ্জকে আসলে লকডাউন করা হয়, নারায়ণগঞ্জ জেলাকে। তো এই পর্যন্ত 7,000 টেস্ট আমাদের এই নারায়ণগঞ্জে হয়েছে করোনা আক্রান্ত সন্দেহে। এর ভিতরে 1700-র মতো ব্যক্তি যারা হচ্ছে করোনা আক্রান্ত হয়েছে। তো আসলে 1700 জনের মধ্যে প্রায় 500 জনের মতো সুস্থ হয়েছেন এবং 63 জন মারা গেছেন। তা আসলে বাস্তবিক তথ্য হচ্ছে যে এত কিছুর পরেও কিন্তু নারায়ণগঞ্জে আসলে যেটা সামাজিক দূরত্ব অথবা মার্কেট গুলোর দিকে তাকালে দেখা যায় যে অবস্থা খুবই মানে নাজুক অবস্থা। লকডাউন অবস্থা পরিস্থিতিতে নাই। হ্যাঁ, মানুষজন চলাফেরা করছে যে কন্টিনিউয়াসলি। গার্মেন্ট গুলো খুলে খুলে দেওয়া হচ্ছে, সেখানেও সামাজিক দূরত্ব নাই। বাজার গুলোতে নাই, রাস্তাঘাটে নাই। হ্যাঁ, যেটা হচ্ছে যে ঢাকায় ঢোকা এবং বের হওয়ার ক্ষেত্রে নানা ধরনের আহ 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 বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু বাস্তব চিত্রটা আসলে উল্টো। তো সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা কেউ আপনি মানছেন না এই বিধিনিষেধ গুলো, অনেকে মানছেন না, যে কারণে নিজেদের মধ্যেই জি সংক্রমিত হওয়ার পসিবিলিটিটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা একটু ডাক্তার মারুফের কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে যে সবকিছু মিলিয়ে ডাক্তারদের অবস্থা কেমন যাচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ আয়াজ। আমরা যারা হসপিটালে জব করি, তারা হসপিটালে প্রতিনিয়তই রোগীদেরকে দেখতেছি এবং দেখা যাচ্ছে যে রোগীদের মধ্যে একটা আতঙ্কিত ভাব আছে এবং আমাদের ডক্টরদের মধ্যে এক ধরনের ব্যাক অফ দ্য মাইন্ড, এক ধরনের ভয় কাজ করে সাধারণ রোগীদেরকে ট্রিট করতে গেলেও। পরিস্থিতি আসলে একটু ঘোমটে। আমরা ডক্টররা চেষ্টা করতেছি যে সকল রোগীরা আমাদের কাছ থেকে সাধারণ চিকিৎসা নেওয়ার জন্য আসতেছেন। আমি একজন ডেন্টিস্ট হিসাবে আমার হসপিটাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে যখন আমি রোগী দেখি, তখন আমরা যথেষ্ট সতর্কতার সাথে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং সিকিউরিটি যে সকল প্রোটেক্টিভ গিয়ার আছে ওগুলো পরে নেই এবং রোগীদেরকে আমরা সচেতন ভাবে দেখার চেষ্টা করি। এবং স্পেশালি আমার সেক্টর যেটা ডেন্টাল, এখানে আমাদের খুব ক্লোজ কন্টাক্টে কাজ করতে হয় রোগীদের সাথে। তো এই সময়টাতে খুব বেশি সিরিয়াস না হলে আমরা রোগীদেরকে প্রমোট করতেছি না আমাদের ডেন্টাল চেম্বারে আসেন বা ডেন্টাল হসপিটাল এসে চিকিৎসা নেন। আমাদের চিকিৎসা নিতে এসে উনি যদি হসপিটালের ক্রস ইনফেক্ট কারণে কোনোভাবে করোনা হয়ে যান,
সেক্ষেত্রে উনি ওনাকে এবং ওনার ফ্যামিলিকে বিপদে ফেলবেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি রুগীদেরকে ঘরে থাকার জন্য। এখন অনেক টেলিমেডিসিন শুরু হয়েছে, আমিও একটা টেলিমেডিসিনে যুক্ত আছি আপনাদের সাথে। তো ওই থ্রুতে অনেক রুগীদেরকে আমরা ঘরে বসেই যে সকল চিকিৎসা দেওয়া সম্ভব ওগুলো দিচ্ছি। আর একান্তই যারা পারতেছেন না, ঘরে ব্যথায় কাতর হচ্ছেন বা দাঁতের ব্যথায় অস্থির হয়ে যাচ্ছেন, বেসিক চিকিৎসায় কাজ হচ্ছে না, তাদেরকে আমরা হসপিটালে বা আমাদের ডেন্টাল চেম্বারে আসতে বলতেছি। আর ওভারঅল যদি করোনার সিনারিও দেখি, এখন আমাদের একদম খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। এখনই আমাদের সতর্ক হতে হবে, নাহলে আমরা এক বিশাল বিপদে পড়তে যাচ্ছি। রয়েছে মাহফুজ সিহান সাংবাদিক, ডাক্তার মারুফ। আমরা তাদের কাছ থেকে এই করোনা সংক্রান্ত বিষয় সহ আরো সার্বিক বিষয় জানতে চাই। আমরা একটু ডাক্তার মারুফের কাছে চলে যাই। যে আমরা তো বিভিন্ন সময় দাঁতের ভোগান্তিতে ভুগে থাকি। সেক্ষেত্রে আমরা যতটুকু জানি করোনার ক্ষেত্রে মুখ থেকে, হাঁচি কাশি থেকে বা ড্রপলেট গুলো থেকে করোনা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা যখন রোগীদেরকে ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে রোগীদের ব্যাপারে এবং নিজেদের ব্যাপারে কতটা সতর্কতা অবলম্বন করেন? ধন্যবাদ। আমরা চেষ্টা করি সেই সকল রোগীদেরকে ট্রিটমেন্ট দিতে যারা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের কাছে আসেন। সামান্য যাদের দাঁতের অসুবিধা, যেগুলো ওষুধ দিলে চলে যাবে, ওগুলো আমরা নর্মাল ওষুধ প্রেসক্রাইব করে থাকি। আর যে সকল ক্ষেত্রে রোগীদের অত্যাধিক দাঁতের ব্যথা, মাড়ির প্রদাহ, মাড়িতে পুজ হচ্ছে বা ব্যথায় কাতর হয়ে ঘুমাতে পারতেছে না, সেই সকল ক্ষেত্রে আমরা ইমার্জেন্সি ডেন্টাল ম্যানেজমেন্ট করে থাকি। প্রয়োজন অনুযায়ী রুট ক্যানাল করে থাকি বা প্রয়োজন অনুযায়ী দাঁত ফেলা হয়ে থাকে। তবে আমরা চেষ্টা করি যে যেন ঘরোয়া পদ্ধতিতে বাসায় থেকে ট্রিটমেন্ট গুলা নেওয়া যায়। আর যাদের একান্তই সেই ব্যথায় কাতর হয়ে যাচ্ছে এবং পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, দাঁত ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা আমাদের যেই প্রোটেক্টিভ গিয়ার আছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ওগুলা পরে নেই। আমাদের ডেন্টাল চেম্বার ভালোভাবে ডিসইনফেক্টেন্ট দিয়ে পরিষ্কার করে নেই। ইনস্ট্রুমেন্ট গুলো ভালো করে স্টেরিলাইজ করে নেই এবং কাজ করার সাথে সাথে আমরা চেষ্টা করি যেগুলো ডিসপোজেবল ইনস্ট্রুমেন্ট ওগুলো ভালোভাবে ডিসপোজাল করতে, এবং আমাদের যে সকল প্রোটেক্টিভ গিয়ার আছে এগুলো ভালোভাবে ডিসপোজালে ফেলে দিতে, এবং এখানে চেষ্টা করা হয় যতটুকু প্রোটেকশন নেওয়া যায় যেন রুগীর মাধ্যমেও না ছড়ায় এবং আমাদের মাধ্যমে রুগীদের কাছে না ছড়ায়। তো দুই পক্ষই খুব সাবধানে এখানে আমরা কাজ করি একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে। সেক্ষেত্রে আমাদের কাছে এখন যারা ক্রিটিক্যাল ডেন্টাল পেইন নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল করে দিচ্ছি, অথবা অনেক সময় দাঁত ফেলা লাগতেছে, ওটা আমরা ফেলে দিচ্ছি। যাদেরকে জ্বর আছে, যাদের জ্বর আছে বা কাশি আছে বা কোনো ধরনের শরীর ব্যথা এবং করোনার যে সকল সিমটম আছে ওগুলা থাকে, ওদের ক্ষেত্রে আমরা কোনোভাবেই ট্রিটমেন্টে যাচ্ছি না এবং কোনো রিস্ক নিচ্ছি না আর কি। জি, আমরা এই মুহূর্তে রমজান অতিবাহিত করছি। রমজান মাসে আমাদের একটা সময়ে বেশি খাবার দাবার হয়ে যাচ্ছে, যেমন ইফতারের সময়টাতে, আবার লং টাইম আমরা না খেয়েও থাকছি। এই সময়টাতে যে সময়টা আমরা না খেয়ে থাকছি, ফাস্টিং টাইমটাতে আমাদের দাঁতের সুরক্ষার জন্য, দাঁতের যত্নের জন্য আমরা কি করতে পারি? ধন্যবাদ। রোজার মাসে আমাদের একটা ভীষণ লম্বা পিরিয়ড না খেয়ে থাকতে হয়, সেই জন্য আমাদের দাঁতের ক্ষেত্রে বেশ সজাগ দৃষ্টি দিতে হবে। আমাদের অবশ্যই সেহরি এবং ইফতারের পরপরই দাঁত ব্রাশ করতে হবে, এবং অবশ্যই একটু সময় নিয়ে দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ করার ক্ষেত্রেও কিছু বেসিক আছে, যেটা হচ্ছে আপনাকে নরম ব্রাশ ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় শক্ত ব্রাশ ব্যবহার করি, মানে শক্ত ব্রাশ বলতে আঁশটা হচ্ছে শক্ত, কিন্তু শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করলে দাঁতের ক্ষয় হয়, দাঁতের এনামেলটা ক্ষয় হয়। সেজন্য নরম ব্রাশ ব্যবহার করতে হবে।
এবং একটা ব্রাশ 3 মাসের বেশি ব্যবহার করা যাবে না। এবং দাঁত ব্রাশ করতে হবে জেন্টাল ওয়েতে। আমরা অনেক সময় জোরে দাঁত ব্রাশ করি, তাড়াহুড়া করি, এবং অনেক সময় দেখা যায় আমরা উপর নিচে দাঁত ব্রাশ না করে ডানে বামে দাঁত ব্রাশ করি। তো ডানে বামে দাঁত ব্রাশ করলে দাঁতের এনামেলও ক্ষয় হবে, দাঁতের মাড়িটাও নিচে সরে যাবে। তখন দেখা যাবে দাঁত শিরশির করতেছে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তেছে। তো আমাদের যেটা করতে হবে, 2 বেলা সেহরি এবং ইফতারের পরপর দাঁত ব্রাশ করতে হবে নরম ব্রাশ দিয়ে, এবং উপরে নিচে বা ডানে বামে দাঁত ব্রাশ করা যাবে না, নরম ব্রাশ দিয়ে 3 মাস অন্তর অন্তর ব্রাশ পরিবর্তন করতে হবে। আর আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ আমরা একটা লম্বা সময় ফাস্টিং থাকি। তো আমাদের বেশি করে পানি খেতে হবে। পানি আমাদের খুবই ভাইটাল একটা খাবার, এটা আমাদের বেশি করে পান করতে হবে, না হলে গলা শুকিয়ে যাবে। আর গলা শুকিয়ে গেলে মুখের মধ্যে দুর্গন্ধ হবে, এবং মুখের মধ্যে তখন ব্যাকটেরিয়া আসবে, ওই ব্যাকটেরিয়ার কারণে দাঁত ক্ষয় হবে। এবং অনেকে আমরা দেখি রোজার মধ্যে জোরে জোরে থুতু ফেলে। এই থুতু ফেলা যাবে না। থুতু ফেললে যেটা হচ্ছে আপনার লালা মুখ থেকে কমে যাবে। লালা মুখ থেকে কমে গেলে এখানে সেটা হচ্ছে মুখে দুর্গন্ধ হবে, এবং মুখে দুর্গন্ধ মানে হচ্ছে ওখানে ব্যাকটেরিয়া আসবে। ব্যাকটেরিয়া এসে এক এক ধরনের গ্যাস নির্গত করবে, যার কারণে মুখে দুর্গন্ধ হয়, এবং সে কারণে দাঁত ক্ষয় হয়। তো 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে, এবং ইফতারের পরে রাতে খেলে ওই সময় আর দাঁত ব্রাশ করা দরকার নেই। ওই সময় ডেন্টাল ফ্লস কিনতে পাওয়া যায়, ওইটা দিয়ে দাঁত ফ্লসিং করতে পারে। যাতে 2 দাঁতের মাঝখানে অনেক বেশি খাবার আটকে, তারা ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করতে পারেন। আর রোজার মাসে আমাদের যেটা করতে হবে, কোনোভাবেই ভাজা পোড়া খাওয়া যাবে না, তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত চিনি জাতীয়, মিষ্টি জাতীয় আঠালো খাবার খাওয়া যাবে না। এই সকল খাবার দাঁতের জন্য ক্ষতিকর। বেশি করে চা এবং আপনার কফি খাওয়া যাবে না। যাদের মদ্যপান, তামাক, পান সুপারির অভ্যাস আছে, এগুলা থেকে পরিহার করতে হবে। এবং আমরা একটু একটু জানতে চাই আপনার কাছে, ম্যাক্সিমাম সময় দাঁতের শিরশির অনুভব হয়। শিরশির অনুভব হয়, অনেকে বলেন যে আমার দাঁতে আমি যখন পানি খেতে নেই তখন দাঁতে এক ধরনের শিনশিনে অনুভূতি তারা বুঝতে পারে। সেক্ষেত্রে তারা কি ধরনের ঘরোয়া খাবার বা ঘরোয়া ট্রিটমেন্ট তারা দাঁত যদি বেশি জোরে দাঁত ব্রাশ করা হয়, সেক্ষেত্রে দাঁতের একটা আউটার লেয়ার থাকে, যেটাকে আমরা বলি এনামেল, ওটা উঠে যায়, তখনই শিরশির করে। তো যেটা আমি আগেও বলেছিলাম যে জোরে দাঁত ব্রাশ করা যাবে না, শক্ত ব্রাশ ব্যবহার করা যাবে না, অবশ্যই নরম ব্রাশ ব্যবহার করতে হবে। এবং দাঁত ব্রাশ করার যে নিয়ম, সেটা হচ্ছে উপর থেকে নিচে, ডানে বামে দাঁত ব্রাশ করা যাবে না। সবসময় কেনার সময় দেখে নিতে হবে দাঁতের ব্রাশটা, ব্রিসেলটা যেন নরম হয়। এখন বাজারে অনেক সফট ব্রিসেলের টুথব্রাশ পাওয়া যায়, তো ওইরকম টুথব্রাশ কিনে ব্যবহার করতে হবে। এবং অনেকে দেখা যায় যে একটা টুথব্রাশ দিয়েই 6 মাস 1 বছর দাঁত ব্রাশ করতেছে। তো এটা একটা খুব বাজে হ্যাবিট, এটা পরিত্যাগ করতে হবে। অবশ্যই একটা ব্রাশ 3 মাসের বেশি ব্যবহার করা যাবে না। এবং অনেকে দেখা যায় যে শক্ত খাবার খায় দাঁত দিয়ে, যেরকম সুপারি খায়, হাড় খায়, সিমের বিচি, পেয়ারার বিচি, এই শক্ত খাবারগুলো দাঁতের ক্ষতি করে, দাঁতের এনামেল নষ্ট করে ফেলে, যার কারণে আপনার দাঁত অনেকে কার্বোনেটেড বেভারেজ যেরকম পেপসি, কোক, এগুলা বেশি খায়। অনেকে আপনার অ্যালকোহল খায়, এগুলা খেলে দাঁতের এনামেল ক্ষয় হয়, তখন আপনার শিরশির করবে। তো এই হ্যাবিটগুলা আমাদের যাদের আছে সেগুলা বন্ধ করতে হবে। আর অতিরিক্ত ঠান্ডা খাওয়া যাবে না, অতিরিক্ত গরম খাওয়া যাবে না, দুটোই দাঁতের জন্য ক্ষতিকর। আমরা অনেক সময় খুব বেশি গরম চা খাই এবং অনেক বেশি চা খাই, পরিমিত খেতে হবে। আপনি যদি বেশি চা খান, বেশি গরম খান, সেটা দাঁতের এনামেলকে নষ্ট করে দিবে। অতিরিক্ত ঠান্ডা খেলেও একই অবস্থা, আপনার দাঁতের ক্ষতি হবে। তো আমাদের এখন থেকেই শক্ত খাবার খাওয়া যাবে না, যে সকল অ্যাসিডিক খাবার আছে ওগুলা পরিহার করতে হবে। অ্যাসিডিক খাবার বলতে কার্বোনেটেড বেভারেজ, আপনার
এনার্জি ড্রিঙ্ক, অ্যালকোহল এগুলা বন্ধ করতে হবে। এগুলা খেলে তাদের ক্ষতি হবে। শক্ত খাবার, হাড্ডি খাওয়া যাবে না। আমরা হাড় খেতে খুব ভালোবাসি বাঙালিরা। ওই শক্ত হাড় খেলে দাঁতের উপর প্রেসার পড়ে, দাঁতের ক্ষতি হয়, দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়। ওটা খেলে শিরশির করবে। অনেকের গ্যাসের সমস্যা থাকে, অতিরিক্ত গ্যাস জাতের হয়, ওই গ্যাসের কারণে, গ্যাস্ট্রিক রিফ্লাক্সের কারণে দাঁতের এনামেল ক্ষয় হয়, সেই ক্ষেত্রে দাঁত আপনার শিরশির করবে। তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং অতিরিক্ত স্মোকিং করলে দাঁতের এনামেল নষ্ট হয়, দাঁতের শিরশির করবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমাদের বাজারে কিনতে পাওয়া যায় অনেক ধরনের টুথপেস্ট রয়েছে। আমাদের কিনতে হবে মেডিকেটেড টুথপেস্ট। মেডিকেটেড টুথপেস্ট বলতে ওইটাই যেটা আপনার দাঁতের সেন্সিটিভিটিটাকে দূর করবে। মেডিকেটেড ফ্লোরাইড সমৃদ্ধ ডিসেন্সিটাইজিং টুথপেস্ট বাজারে কিনতে পাওয়া যায়, অনেক ব্র্যান্ডেরই আছে। তো সেরকম মেডিপ্লাস আছে, পেপসুডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট রয়েছে, র্যাপিড রিলিফ রয়েছে সেন্সুডাইনের। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। আপনি মেডিকেটেড টুথপেস্ট ব্যবহার করলে ওই শিরশিরটা কমে যাবে। তো সেক্ষেত্রে ব্যবহার করার নিয়মটা হচ্ছে, যে সকল দাঁতে আপনার শিরশির অনুভূতি হয়, দাঁত ব্রাশ করার 3-4 মিনিট আগে আপনি ওই দাঁতে ইন্ডেক্স ফিঙ্গারে পেস্টটা নিয়ে লাগিয়ে রাখবেন 3-4 মিনিট আগে। 3-4 মিনিট পরে দাঁতের মধ্যে ব্রাশ করবেন, নর্মালি যেভাবে উপরে নিচে দাঁত ব্রাশ করি আমরা, ওইভাবে ব্রাশ করলে শিরশিরটা কমে যাবে। এবং জেন্টাল ওয়েতে ব্রাশিং করতে হবে, জোরে জোরে না, তাড়াহুড়া করবেন না। আজ কি শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, মাহফুজ কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। যে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা যখন মাঠে কাজ করেন সংবাদ সংগ্রহের জন্য, তখন নিজেরা খুব বেশি ঝুঁকির মধ্যে থাকেন। সে সময় নিজেদেরকে ঝুঁকি মুক্ত রাখার জন্য কি ধরনের সরঞ্জাম আপনারা ব্যবহার করছেন? যে আসলে আমি প্রথমেই জানিয়েছি যে নারায়ণগঞ্জকে এপিসেন্টার বা হটস্পট হিসেবে আইডিসিআর এবং সরকার থেকেও ঘোষণা করা হয়েছে। তো আসলে এরপর থেকে আসলে লড়াই করার বিষয়টাও একটু ভিন্ন। যদি জানিয়ে রাখি যে আমাদের সিভিল সার্জন, সম্মানিত সিভিল সার্জন, ফোকাল পয়েন্ট পার্সন, ওনারাও করোনায় আক্রান্ত হয়েছেন। প্লাস প্রায় 100-রও মতো মাঠ মেডিকেল কর্মী, ডাক্তার, নার্স আক্রান্ত হয়েছেন। তো আসলে এরপরে বিষয়টা হচ্ছে যে নারায়ণগঞ্জকে এই করোনা মোকাবেলাটা আসলে সম্মিলিতভাবে হচ্ছে। আপনাদের যদি জানিয়ে থাকি যে বিষয়টা, সেটা হচ্ছে পাট, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর আহ, মানে হস্তক্ষেপে আমাদের এখানে একটা করোনা বেসরকারি ভাবে একটা পিসিআর ল্যাব সমৃদ্ধ ইনস্টিটিউট করা হয়েছে। তো তারপর হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মানে দিক নির্দেশনায় 300 শয্যা খানপুর হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে রূপান্তরিত করা হয়েছে। তো এর বাইরে যদি বলি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র দিক নির্দেশনা দিচ্ছেন, কাউন্সিলররা বুক চিতিয়ে লড়াই করছে। তারপর আমাদের মাননীয় সাংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমান সহ জনপ্রতিনিধি যারা আছেন, এমনকি বিরোধী দলীয় যারা রাজনীতিবিদ আছেন, তারাও আসলে এই করোনা মোকাবেলায় এগিয়ে এসেছে। তা আসলে মাঠ একজন সংবাদকর্মী হিসেবে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানকার যেহেতু শিল্পাঞ্চল হিসেবে খ্যাত হচ্ছে নারায়ণগঞ্জ, তো নারায়ণগঞ্জে অনেকগুলো প্রতিষ্ঠানও এই করোনা মোকাবেলায় আসলে সহযোগিতা দিচ্ছে, পিপিই সরবরাহ করছে, ডাক্তার, নার্স এবং সাংবাদিকদের। তো তারপরও ঝুঁকিটা আসলে থেকেই যায়। ঝুঁকিটা নিয়েই সংবাদকর্মীরা মাঠে কাজ করছে। বেসিক্যালি যদি একটু বলি যে সবসময় যে সতর্কতাটা
সম্পূর্ণভাবে। এত সতর্কতা নেওয়ার পরেও যেখানে একজন ডাক্তার, নার্স এবং মেডিকেল কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন, সেখানে অনেক সাংবাদিকই আসলে মানে এ বিষয়ে কয়েকজন সাংবাদিকও আমাদের নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন, যারা অনেকে আইসোলেশনের থেকে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়েছেন, আবার অনেকেই এখন আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তো আসলে সোজা কথায় যে নারায়ণগঞ্জ যেরকম ভাবে আসলে আক্রান্ত বেশি, মোকাবেলা করার অনেকটা যদি বলি চীনের হুয়ান প্রদেশে যেভাবে প্রথমে আক্রান্ত হয়েছে উহানে আবার প্রতিরোধটাও কিন্তু বা মোকাবেলাটাও কিন্তু সবার আগের দিকেই করেছে। আসলে নারায়ণগঞ্জকে কিন্তু আসলে ওরকম ভাবে দেখলে হবে না, এখানে সম্মিলিত ভাবে একটা প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জ উন্নতির দিকে যাচ্ছে। তবে যে বিষয়টা সবচেয়ে মানে দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয়, সেটা হচ্ছে সচেতনতাটা একেবারেই আসলে কম মনে হচ্ছে। জি, আমি তো একটু যার কারণে আসলে মনিরুল ইসলাম রাজীব ভাইয়ের কাছে জানতে চাই যে আপনারা গাজীপুরে কাজ করছেন অনেকদিন ধরে। গাজীপুরে এই মুহূর্তে করোনা রোগীর আক্রান্তের সংখ্যাটা কি দিন দিন বেড়েই চলছে, বা সুস্থতার সংখ্যাটা কেমন? রাজীব ভাই, আপনার আপনার অডিওটা মিউট করা রয়েছে, আপনি একটু অডিওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আমাদের গাজীপুরে এই প্রায় 400-র মতো রোগী আক্রান্ত হয়েছে এবং 4 জন মৃত্যুবরণ করেছে আর সুস্থ হচ্ছে। তবে সবচেয়ে যেই আমাদের জন্য একটা হতাশাজনক এই গাজীপুরের জন্য, সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টরটা পুরোপুরি চালু হয়ে গেছে বিধায়, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে গাজীপুরে সবাই আসা যাওয়া করছে। এই কারণে এখন বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা বলা হয় সেটা হচ্ছে আমাদের গাজীপুর। এবং আমি আগেও বলেছি যে গাজীপুর হলো করোনার জন্য সবচেয়ে উর্বর আবাসভূমি। এইখানে গাজীপুরের কেউ মানছেই না, মানে আমরা কেউ মানতেই চাচ্ছি না যে সামাজিক ডিস্টেন্সটা। এবং আমি গার্মেন্টস ওদেরকে আমি দোষ দেই না, যে ফ্যাক্টরি গুলো খোলা রেখে আরো ইচ্ছা করলে তারা আরো 15 দিন বন্ধ রাখতে পারতো, তাহলে এই পরিস্থিতিটা হতো না। এই পরিস্থিতি থেকে রক্ষার জন্য আমাদের প্রথম থেকে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো খোলাটা ছিল সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন। এই কারণে আর আমি কি এই মুহূর্তে অবস্থা। একটু মেহেদী রানা চৌধুরীর কাছে জানতে চাই, আপনিও সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনি যখন কাজ করতে যাচ্ছেন সমাজে সমাজে আপনারা কিভাবে মানুষকে সতর্ক করছেন? আপনি জানেন যে আমরা যখন সামাজিক ভাবে একদম প্রথম দিক থেকে বাংলাদেশে যখন করোনা ভাইরাস প্রথম শনাক্ত হলো, সেই প্রথম দিক থেকে সরকারের পক্ষ থেকে যখন প্রথম লকডাউন ঘোষণা আসলো, সাধারণ ছুটি ঘোষণা আসলো, তখন কিন্তু আমরা আসলে কাজ করা শুরু করি। তো এই সামাজিক ভাবে মানুষকে সচেতন করতে যে যেটা আমাদের নারায়ণগঞ্জে মাহফুজ ভাই আছেন, আপনার এখানে একমাত্র গাজীপুর এবং নারায়ণগঞ্জ কিন্তু হচ্ছে গার্মেন্টস 80 to 90% গার্মেন্টস শ্রমিক এবং নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ যারা, যাদের এদের মধ্যে আসলে ওই সচেতনতা যেটা আমরা দিল, এদের মধ্যে আসলে সচেতন হওয়ার সুযোগ খুব কম ছিল। ওনারা সুযোগ খুব এমনি আমাদের গাজীপুরে যারা জনপ্রতিনিধি সাহেব ছিলেন, যারা মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মেয়র সাহেব, তাদের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা যদিও দেওয়া হয়েছে, তারপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর লোকজন আসলে পরিপূর্ণভাবে এই সব সহযোগিতা পায়। এবং বিশেষ করে পরবর্তীতে যখন শিল্প কারখানাগুলো যখন খুলে দেওয়া হয়, তখন আসলে এটা বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে। তখন আসলে সচেতন করার কোনো সুযোগই ছিল না। কারণ আপনি যখনই আমরা সচেতন করতে গিয়েছি, সচেতন করার জন্য তাদের কাছে গিয়েছি, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যখন তাদের কাছে গিয়েছি, তখন তারা আমাদেরকে
বলে যে আমার অফিস খোলা, আমাকে অফিসে যেতে হবে, অফিসে আমার একসাথে আমার কলিগদের সাথে, আমার সহকর্মীদের সাথে কাজ করতে হচ্ছে, আসলে তাদের ওইভাবে সচেতনতা আমার কোনো সুযোগ ছিল না। আবার এই লোকগুলোই জি, যখন তার আমি বাড়িতে আমি ফেরত একটু আসতেছে তখন আমি একটু ডাক্তার মারুফ ভাইয়ের কাছে আহ, অল্প কিছু আলোচনায় চলে যেতে চাই। যে আমরা যখন আপনি একজন ডেন্টিস্ট হিসেবে আমরা আপনার কাছে জানতে চাই, রমজানে আমরা যে ফাস্টিং আওয়ারটা পাস করে আমরা যখন হঠাৎ করেই শক্ত জিনিস যখন চিবাই, সেই মুহূর্তে আমাদের হঠাৎ করে দাঁতের মাড়িগুলোতে প্রেসার পড়ে। সে সময় অনেকের দাঁতের মাড়ি দুর্বল থাকার কারণে তারা অনেক বেশি ব্যথায় ভোগেন। সেক্ষেত্রে এই ব্যথা ব্যথা থেকে পরিত্রাণ পেতে তারা কি করতে পারেন? দাঁতের মাড়ির দুর্বলতার মেইন কারণ হচ্ছে ভিটামিন সি। বেশি করে ভিটামিন সি জাতীয় ফলমূল খেতে হবে। লেবু, কমলা, আমলকি, মাল্টা, টমেটো, পেয়ারা, আমড়া, কামরাঙ্গা, জাম্বুরা, দেশীয় ফলমূলে প্রচুর ভিটামিন সি রয়েছে। এগুলা খেলে আপনার মাড়ি হবে শক্ত শক্ত এবং হেলদি গাম হবে, যা দিয়ে আপনি শক্ত খেলেও খুব একটা প্রেসার পড়বে না মাড়িতে। আর 2 নাম্বার হচ্ছে আমাদের মাড়িতে অনেক প্লেগ বা ক্যালকুলাস জমে থাকে, যা প্রতি বছর একবার করে ডেন্টাল চেম্বারে বা হসপিটালে গিয়ে ডেন্টিস্টের কাছে স্কেলিং করতে হয়। আমরা যেটাকে বলি ওয়াশ করা, দাঁত ওয়াশ করতে হয়। তো আপনি প্রতি বছর একবার করে অবশ্যই দাঁত ওয়াশ করবেন ডেন্টিস্টের কাছে গিয়ে, পাশ করা ডেন্টিস্টের কাছে গিয়ে, ডেন্টাল চেম্বারে অথবা হসপিটালে। এই স্কেলিংটা করলে আপনার মাড়িটা শক্ত হবে, হেলদি হবে। আপনি তখন পেয়ারা খেলেও দেখবেন ব্যথা করতেছে না। তো আমরা যেটা সাজেস্ট করি, প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে, ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খেতে, কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলিকুচি করতে। আমাদের বাসায় কিন্তু আমরা কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলিকুচি করতে পারি। তো আপনি যদি প্রতিদিন 4-5 বার কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলিকুচি করেন, আপনার মাড়ি শক্ত হবে। এবং আপনি যদি ভিটামিন সি সাপ্লিমেন্ট নেন সাথে, এখন বাজারে অনেক ধরনের ভিটামিন সি ট্যাবলেট পাওয়া যায়। আপনি যদি ভিটামিন সি ট্যাবলেট খান 2টা করে 3 সপ্তাহ, আপনার মাড়ি শক্ত হবে। আপনি যদি শক্ত খাবার এড়িয়ে চলেন, যেমন হাড়, সিমের বিচি, পেয়ারার বিচি, এই জাতীয় খাবারগুলো, শক্ত খাবারগুলো আমাদের দাঁতের জন্য বোঝা স্বরূপ। বেশি লোড দিলে দাঁতের উপরে দাঁত ক্ষয় হবে, মাড়ির উপর চাপ পড়বে। তো আমরা ডেন্টিস্টরা পারতপক্ষে সবাইকে বলি দাঁতের উপরে যেন বেশি লোড না দেওয়া হয়, শক্ত হাড় যেন না খাওয়া হয়, শক্ত সিমের বিচি, জি, শক্ত আপনি একজন আপনি একজন ডাক্তার হিসেবে এই মুহূর্তে রোজাদারদের জন্য কি ধরনের পরামর্শ দিবেন? রোজাদারদেরকে আমি বলবো সব থেকে ভালো হবে যদি ওনারা তৈলাক্ত, ভাজা পোড়া এবং অয়েলি ফুড অ্যাভয়েড করে চলেন। এগুলা খুবই খারাপ স্বাস্থ্যের জন্য, দাঁতের জন্য, সবকিছুর জন্য। বেশি করে পানি খাবেন, বেশি করে ফলের জুস খাবেন, সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, ফলের জুস খাবেন। ধূমপান পরিহার করবেন। তামাক এবং ধূমপান দাঁতের ক্ষয় করে, দাঁতের জন্য ক্ষতিকারক। বেশি করে পানি খাবেন, মুখ শুকনা রাখা যাবে না। বেশি করে পানি খেলে আপনার মুখের আর্দ্রতা ভালো থাকবে, মুখের জীবাণুগুলো ওয়াশ আউট হয়ে চলে যাবে পেটের ভিতরে। আপনি হচ্ছে 2 বেলা দাঁত ব্রাশ করবেন সেহরি এবং ইফতারের সময়। আপনি ওই যেগুলো অ্যাসিডিক খাবার, যেরকম কার্বোনেটেড বেভারেজ, তারপর হচ্ছে আপনার এনার্জি ড্রিঙ্ক, এই খাবারগুলো খাবেন না। এগুলো দাঁতের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি ফলমূল খান এবং আপনি অ্যালকোহল জাতীয় খাবার থেকে দূরে থাকুন। চকলেট, চুইংগাম, আইসক্রিম, মিষ্টি, এই খাবারগুলো হচ্ছে দাঁতের জন্য ক্ষতিকর। মিষ্টি জাতীয় খাবার, এগুলো দাঁতকে ক্ষতি করে। এগুলো দাঁতের ফাঁকে লেগে থাকে, তখন দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া এসে দাঁতে ক্যাভিটি করে ফেলে বা ক্যারিজ করে ফেলে বা ডেন্টাল ক্ষয় বা দন্ত ক্ষয় তৈরি করে। তো আমাদের এই রোজার মাসে আমাদের হেলদি লাইফস্টাইল নিতে হবে, ভালো ঘুম হতে হবে এবং আমাদের পর্যাপ্ত জি, আমরা অনেক সময় আমরা দাঁত ব্রাশ করার দাঁতের ফাঁকে কিছু খাবার আটকে থাকে। জি, আমরা শুনলাম ডাক্তার মারুফের পরামর্শ। আমরা একটু মাহফুজ সিহানের কাছে জানতে চাই। মাহফুজ সিহানের কাছে
জানবো এই মুহূর্তে যারা বাইরে ঘোরাফেরা করছেন, সাংবাদিক হিসেবে তাদের জন্য পরামর্শ কি থাকবে আপনার? না আসলে পরামর্শটা হচ্ছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন থেকে বারবার কিন্তু আপনার এই সচেতন করছে মানুষকে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ আসলে নানাভাবেই মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। সিটি কর্পোরেশন থেকে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে এবং লাশ দাফন থেকে শুরু করে স্বাভাবিকভাবে যে কোনো রোগে আক্রান্ত হলেও যাতে চিকিৎসাটা পায় সে ধরনের আসলে কিছু জায়গা তৈরি করা হয়েছে যার মাধ্যমে আসলে মানুষ সেবাটা নিতে পারবে। তো আসলে সচেতনতাটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে করোনা সম্পর্কে বা করোনার যে গ্রাস সম্পর্কে আসলে মানুষজন জানে, কিন্তু আসলে হয়তোবা কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে অনেকে একটু অসতর্ক ভাবেই সেই জিনিসটাকে আসলে মানার চেষ্টা করছে না। তো একটু যদি জানিয়ে রাখি, কাউন্সিলররা থেকে শুরু করে এমনকি আমাদের এখানকার যারা বাম রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তারাও আলাদাভাবে কিন্তু মানুষকে সচেতন করছে। তারা নানা জায়গাতে গিয়ে মানুষকে ঘরে ঘরে গিয়ে পর্যন্ত বুঝিয়ে এসেছে, হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। বিশেষ করে মাকসুদুল আলম খোরশেদ, শওকত হাশেম শকু, দুইজন কাউন্সিলর আসলে পুরো দেশে আপনারা এটা হয়তো দেখেছেন যে আসলে সচেতনতা বা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ থেকে শুরু করে এবং গার্মেন্টস কারখানাগুলোতেও কিন্তু নানাভাবে মানুষকে সচেতন করা হয়েছে। তো আসলে বিষয়টা হচ্ছে মানুষ যাচ্ছে কিন্তু মানছে না। আসলে এই যদি একটু বলি আদমদী ইপিজেড এর কথা, বিকেল বেলা যখন আসলে ছুটি হয়, ছুটির সময় অথবা যখন ঢোকার সময় সামাজিক দূরত্বের বালাই তো কিছুই নেই, কিন্তু দেখা যায় যে মানে যে যার মতো করে আসলে ছুটছে। তা আসলে এইভাবে জি, আসলে আমরা আমরা এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু সবার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ জানতে যাচ্ছি। প্রথমেই ডাক্তার মারুফ, আপনি একটু আমাদের টুডে টাইমস এর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। টুডে টাইমসের দর্শকদের সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, আপনি করোনা মুক্ত থাকুন, আপনার পরিবারকে করোনা মুক্ত রাখুন, দেশকে ভালো রাখুন, দেশের সমৃদ্ধিতে নিয়োজিত থাকুন। ধন্যবাদ। জি, মনিরুল ইসলাম রাজীব, আপনি আপনার বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। সামনে ঈদ আসছে, সবার কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা যে যেখানে অবস্থান করছেন ঠিক সেই জায়গাতেই থাকুন। আপনি যদি ঢাকাতে অবস্থান করেন দয়া করে আপনি ঢাকাতেই থাকুন। আপনি যদি নারায়ণগঞ্জে অবস্থান করেন তাহলে নারায়ণগঞ্জেই থাকুন। আপনি যদি গাজীপুরে অবস্থান করেন তাহলে গাজীপুরেই থাকুন। আপনি এখন যেখানেই আছেন আপনার জন্য ঠিক সেইখানে অবস্থান করাটা হলো মঙ্গলজনক। আপনার জন্য মঙ্গলজনক, আপনার পরিবারের জন্য মঙ্গলজনক, আপনার প্রতিবেশীর জন্য মঙ্গলজনক এবং সকলের মঙ্গল নিয়েই এই রাষ্ট্রের জন্য মঙ্গলজনক। অতএব আমরা সবার কাছে, আমার দেশবাসীর কাছে অনুরোধ রইল, দয়া করে আপনারা কেউ যেখানে আছেন সেই জায়গা থেকে বের হয়ে আপনি দয়া করে অন্য জায়গায় যাবেন না। আপনার ভালো থাকার সাথেই কিন্তু সমস্ত দেশ ভালো থাকার প্রয়োজন। জি, মেহেদী রানা চৌধুরী। এবং সর্বশেষ একটি কথা হলো, সবাই আসুন যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী এই আমার পাশের অসহায় ভাই বোনদের পাশে এগিয়ে আসি। প্রাণ নয়, আমরা আমাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী ভালোবাসার উপহারটুকু আমার পাশের ভাই বোনদেরকে দিই, আমরা তাদেরকে নেই এইবারের ঈদটা উদযাপন করি। এবং সবাই যেন মার্কেট থেকে আমরা মার্কেটে না যাই। প্রচন্ড ভাবে মার্কেটে আপনারা দেখছেন যে মার্কেট শপিং এ গেলে অবস্থা খারাপের দিকেই যাবে, ভালোর দিকে যাবে না। তাই দয়া করে সবাই বাসায় থাকুন, সাবধানে জি, থাকুন, মেহেদী সামাজিক রানা দূরত্ব। চৌধুরী, আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ। সবার উদ্দেশ্যে শুধু এইটুকুই বলতে চাই যে যে এলাকাতে অবস্থান করছেন, যেখানে অবস্থান করছেন সেই এলাকাতেই থাকুন। মনে রাখবেন, দেশে করোনা আপডেটে আক্রান্ত বা মৃত্যুর জায়গায় আপনি শুধুমাত্র একটি সংখ্যা।
কিন্তু আপনার পরিবার আপনার আহ, সমস্ত কিছু। কাজেই আপনারা সাবধানে থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। আর সামর্থ্যবানদের প্রতি অনুরোধ রইল তারা যাতে তার পাশের মানুষের দিকে যথাযথ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যেভাবে এতদিন পর্যন্ত এসেছে, ইনশাআল্লাহ সামনেই পবিত্র ঈদ উল ফিতর আছে, সেই তখন সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে। জি, মাহফুজ সিহান। জি, আসলে সবাই বলেই ফেলেছে, এই কথাগুলো আমাদের মানতে হবে। আর যে বিষয়টা হচ্ছে যে সামনে ঈদ, এই ঈদটাই যাতে শেষ না হয়, আপনারা যাতে আপনাদের স্বজন, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী কাউকেই না হারান, তার জন্যই আপনাকে নিজেকে সুস্থ রাখতে হলে, নিজের পরিবারকে সুস্থ রাখতে হলে বাসায় থাকার আসলে কোনো বিকল্প নাই। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলার আসলে না চলার কোনো কারণই নেই। আর এছাড়া সবচেয়ে যে বিষয়টা আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে এই করোনাটা আসলে প্রতিরোধের মূল দিক নির্দেশনা শুরু থেকেই সবাই বলে আসছে যে সামাজিক দূরত্ব এবং হচ্ছে বাসায় থাকা। তো আসলে এই জিনিসটা যদি আমরা নিশ্চিত আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই এই করোনাকে মোকাবেলা করতে পারবো। আর আশা করব যে সবাই সেই দিক নির্দেশনাগুলো মেনে চলবেন, নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, নিজের সমাজের স্বার্থে। সবাই ভালো থাকবেন। আমরা আজকের অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সঙ্গে পেয়েছি এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি। আপনাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা এই তথ্যগুলো শেয়ার করে আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন অথবা কাছের বন্ধুদের জানিয়ে দিন, তারা নিজেরা সতর্ক থাকতে এবং অপরকে সতর্ক রাখতে। আমাদের সঙ্গে আপনাদের সকলকে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী এপিসোডে আমরা হয়তো নতুন কোনো অতিথিদের সঙ্গে নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের আল্লাহ হাফিজ।